আসসালামু আলাইকুম রাসেল ভাই। আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় লিসেনার্স, চলুন মূল ঘটনাতে চলে যাব। যেই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে। ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার সাথে আমি ফোনেও কথা বলেছি। তো উনি যেভাবে ঘটনাটা পেয়েছেন তার বিস্তারিত আমাকে বর্ণনা করেছেন। আর এই ধরনের ঘটনা আপনারা আগে কখনো শোনেননি এটাই আমি বলবো, কারণ এর আগে আমি এই ধরনের ঘটনা কখনো বলিনি। চলুন শুরু করি ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে নাফিজুল ইসলাম মোবারক। ওনার বাড়ি নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার ইটনা ইউনিয়নের ইটনা গ্রামে। উনি বর্তমানে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত রয়েছেন। উনি এর আগে কিন্তু আমাদেরকে ঘটনা পাঠিয়েছিলেন। এর মধ্যে একটি ঘটনা ৬২ নং এপিসোডে আমরা প্রচার করেছিলাম। তো ঘটনাটি উনি যেভাবে সংগ্রহ করেছেন সেটা একটু বলি। বাংলাদেশের ফুলের রাজধানী বলা হয় যশোর জেলার গদখালিকে। তো গদখালিতে ঘুরতে গিয়ে উনি ঘটনাটি সংগ্রহ করতে পেরেছিলেন। তো ঘুরতে ঘুরতে রাত বেশি হয়ে যাওয়ার কারণে ওনার এক বন্ধুর নানা বাড়িতে উনি রাত্রি যাপন করেছিলেন। ওই নানা বাড়িটা গদখালিতেই। তো ওই যে যিনি নানা, ওই নানার কাছ থেকে উনি কথা প্রসঙ্গে ঘটনাটি সংগ্রহ করেছিলেন আর কি। ওই নানাই বলেছিলেন ঘটনাটা। ওনার অনেক বয়স হয়ে গিয়েছিল, তারপরেও যতটুকু বলেছিলেন সেইভাবে উনি যতটুকু বুঝেছিলেন সেই বুঝ থেকেই উনি ঘটনাটি আমাদেরকে লিখে পাঠিয়েছেন। তো ঘটনাটি যখন ঘটেছিল তখন কিন্তু এই লাহুরিয়া যে গ্রামটা, এটা যশোরের অন্তর্গত ছিল। এটা অনেক আগের ঘটনা। এটা 1920 কি 25 সাল এর মধ্যবর্তী কোনো একটা সময় হবে আর কি। তো ওই সময় কিন্তু এই নড়াইল জেলার লোহাগাড়া উপজেলা কিন্তু ওই যশোরের মধ্যে ছিল আর কি বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই যে নানা, এই নানার নাম হচ্ছে শমশের আলী মোল্লা। আর নানার বাবার সাথে ঘটনা ঘটেছিল। নানার বাবার নাম ছিল নিয়ামত আলী মোল্লা। এই নিয়ামত আলী মোল্লা পেশায় ছিলেন একজন কৃষক। তো ওনাদের নিজের কোনো আসলে ওইভাবে কোনো জমি ছিল না, অন্যের জমিতে চাষাবাদ করতেন। তো ঘটনাটি একটি ফসলি জমি কেন্দ্রিক। তো এই যে নিয়ামত আলী, উনি কালু শাহ নামে একজন ব্যক্তির জমি আবাদ করতেন। এই কালু শাহের অনেক জমি জমা ছিল, তার থেকে একটা জমি উনি চাষাবাদ করতেন। তো সবেমাত্র ধান চাষ করেছেন। ধান মোটামুটি তোলার উপযোগী হতে তখনও বেশ কিছুদিন বাকি আছে আর কি। একদিন রাতের বেলা এই নিয়ামত আলী ঘুমিয়ে আছেন। তো ঘুমের মধ্যে উনি স্বপ্ন দেখছেন যে একটি গরু ওনার জমিতে ধান খাচ্ছে। তো স্বপ্নের মধ্যেই উনি ওই গরুটাকে তাড়ানোর জন্য একটি শক্ত লাঠি নিয়ে ওই গরুটার দিকে এগিয়ে যান। উনি দূর থেকে বিভিন্ন ধরনের শব্দ করছেন, যেই ধরনের শব্দগুলো করে বিভিন্ন গবাদি পশুগুলোকে দূরে সরিয়ে দেওয়া হয়। তো উনি এরকম শব্দ করছেন হাতে লাঠি নিয়ে, কিন্তু ওই গরুটি এক চুলো নড়ছে না, সে আপন মনে ধান খেয়েই যাচ্ছে। উনি লাঠি দিয়ে ভয় দেখালেও গরুটি যখন যাচ্ছে না, তখন ওই গরুটির গায়ে উনি লাঠি দিয়ে আঘাত করেন। আঘাত করা মাত্রই গরুটি মানুষের মতো করে ভয়ানক একটা ডাক দিয়ে ওঠে। আর তখনই ওনার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে বসে দেখেন যে এটা তো স্বপ্ন। এরকম স্বপ্ন তো মানুষ কতই দেখে। তো উনি আবার ঘুমিয়ে পড়েছেন। পরদিন সকালবেলা উনি ঘুম থেকে উঠে জমি দেখতে গিয়েছেন। আশ্চর্যজনক বিষয় হলো, উনি রাতের বেলা যে স্বপ্নটি দেখেছিলেন যে জমির যেই অংশে ওই গরুটি ধান খাচ্ছিল, ওই অংশেই কিছু ধান কাটা। কাটা বলতে ছেঁড়া বা অন্য কোনো ভাবে ওই জায়গাতে ধানগুলা নাই, কিন্তু ধান যে ওখানে নাই সেখানে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে দেখে মনে হচ্ছে যে গরু বাছুর বা এই টাইপের কোনো কিছু এসে ধানগুলো খেয়ে গেছে। বড় তো মন খারাপ হয়। বাড়ির দিকে হাঁটা ধরলেন আর ভাবতে লাগলেন, আচ্ছা রাতে আমি স্বপ্ন দেখলাম, এটা কিভাবে সত্য হলো? এটা কি কোনো কাকতালীয় ব্যাপার নাকি অন্য কিছু, নাকি সত্যি এখানে এসে অন্য কোনো গরু ধান খেয়ে গেছে? তো এসব ভাবতে ভাবতে উনি বাড়িতে চলে আসেন। বাড়িতে এসে ওনার স্ত্রীকে বললেন যে এমনিতেই ধান টান তো ভালো হয় নাই, তারপর আবার অন্যের গরু এসে খেয়ে গেল ধান, কি করা যায়? মনটা খুব খারাপ। তো ওনার স্ত্রী বলেন যে আরে এরকম তো হইতেই পারে, কত ছাড়া গরু থাকে না, চলে আসে, বা অনেক সময় গরু বাঁধা থাকলেও ছুটে যায়, চলে আসে, এরকম এটা খুব বেশি চিন্তার বিষয় না। তো ওই দিন রাত্রে এই নিয়ামত আলী উনি আরো একটা স্বপ্ন দেখলেন। উনি স্বপ্ন দেখেন যে ওই গরুটি আবার ধান খেতে এসেছে। তো উনি এইবারও স্বপ্নের মাঝেই গরুটির উপর ভীষণ বিরক্ত হয়। আবারও ওই স্বপ্নের মধ্যে লাঠি নিয়ে তাকে তাড়া করে এবং আঘাত করছে সমানে। তো এবার উনি লক্ষ্য করলেন যে গরুটিকে যতই লাঠি দিয়ে আঘাত করা হচ্ছে,
গরুটি ততই ওনার থেকে মানে নিয়ামত আলী থেকে আরো দূরে সরে যাচ্ছেন। তো দূরে সরতে সরতে একটা সময় বিকট একটা আত্মচিৎকার করে ওঠে। কোনো মানুষ যদি আত্মচিৎকার করে ওই রকম একটা চিৎকার। শুরু থেকে যখন তাকে আঘাত করা হচ্ছিল তখন কিন্তু সে চিৎকার করে নাই, কিন্তু এতটা পরে এসে সে ওইভাবে চিৎকার করলো। এরপরে কি হয়, ওই গরুটি আস্তে আস্তে সরে গিয়ে এই নিয়ামত আলীর দৃষ্টি সীমানার বাইরে চলে যায়। তবে সেটা হয় অল্প কিছুক্ষণের জন্য। স্বপ্নের মধ্যেই উনি অন্য আর একটা দিকে যান, গিয়ে দেখেন জমির অপর প্রান্তে ওই গরুটি আবারও ধান খাচ্ছে। উনি আবার ওই গরুটিকে পেটানো শুরু করেন, কারণ এতটাই রেগেছিলেন উনি ওই গরুটার উপরে যে এটাকে বারবার সরিয়ে দিচ্ছি, তারপরও এই এসে আবার ঘুরে আমার ধানগুলো খেয়ে যাচ্ছে। তো উনি আবারও গরুটাকে পেটাতে থাকেন, পেটাতে পেটাতে গরুটাকে তাড়া করতে থাকেন, এবং গরু যে সরে যাচ্ছে দৌড়াচ্ছে, উনিও গরুর পেছনে দৌড়াচ্ছেন এবং গরুটাকে হাতে থাকা লাঠি দিয়ে সমানে পেটাচ্ছেন। একবার পিটানি দেন, গরুটা কিছুটা সামনে যায়, উনি ওনার দৌড়ের গতি আরেকটু বাড়ান, আবার গরুটাকে আঘাত করেন। এভাবে উনি সামনের দিকে আগাচ্ছেন তো আগাচ্ছেনই। কতটুকু এগিয়েছেন উনি আসলে বলতে পারেন না। হঠাৎ করেও ওই স্বপ্নের মধ্যে ওনার হুঁশ ফেরত আসে, যারে আমি কোথায় আসলাম। তো উনি দেখেন যে উনি ধানি জমি থেকে বেশ অনেকটা দূরে চলে এসেছেন, এবং যেই জায়গাতে এসেছেন ওই জায়গাটা উনি চেনেন। ওইটা একটা খালের পার, যেটা ওনার জমি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। ওটা স্বপ্ন হলেও মনে হচ্ছিল ওটা বাস্তবে ঘটছে ওনার সাথে। তখন ওই গরুটা ওনার দিকে ভালো করে তাকায় এবং তাকিয়ে মানুষের মতো করে বলে ওঠে, কিরে নিয়ামত, গতকাল তো আমার ছেলেকে অনেক আঘাত করেছিলি, আজও করলি। এই জন্য আমি ঘুরে অন্য পাশে এসে তোকে এই জায়গাতে নিয়ে আসছি। তুই তো আমাকেও আঘাত করলি, এবার তো তোকে আমি আমার হাতের মুঠোয়, দেখ তোর কি অবস্থা এখন আমি করি। স্বপ্নের মধ্যেই এই নিয়ামত আলী উনি কিন্তু বুঝতে পারছে যে উনি ভয়ানক কোনো কিছু একটা পাল্লায় পড়েছেন। তো উনি গরুটার দিকে তাকিয়ে আছেন। উনি দেখেন যে এই গরুটি আস্তে আস্তে গরু থেকে এক ভয়ানক রাক্ষসের রূপ নিতে থাকে, ভয়ঙ্কর সে চেহারা। এটা দেখে তো উনি ভয়ে থরথর করে কাঁপতে থাকেন। তো উনি কি করেছেন, উনি ওখান থেকে সরার চেষ্টা করছেন, দৌড়ানোর চেষ্টা করছেন, কিন্তু ওখান থেকে এক পাও উনি নড়তে পারছেন না। এইভাবে ঘুমের মধ্যে উনি প্রচন্ড জোরে একটা চিৎকার দেন, চিৎকার দিয়ে উনি বিছানার উপর লাফ দিয়ে উঠে বসেন। এরপর উনি বুঝতে পারেন এতক্ষণ উনি তো স্বপ্ন দেখছিলেন। ওনার কাছে মনে হচ্ছিল এটা বাস্তবেই ঘটছে, কিন্তু যখন দেখলেন এটা উনি স্বপ্ন দেখছিলেন তখন উনি হাফ ছেড়ে বাঁচেন। ততক্ষণ তো ঘেমে একদম উনি গোসল করে উঠেছেন। ওনার পাশে ওনার স্ত্রী ছিল, উনিও ওই চিৎকারে উঠে গেছেন, বলে কি হয়েছে তোমার? তখন এই নিয়ামত আলী বলেন, না ও কিছু না, দুঃস্বপ্ন দেখেছে, তুমি ঘুমায় পড়ো। তো উনিও এটাকে দুঃস্বপ্ন মনে করেই আবারও ঘুমিয়ে পড়েন। এভাবে কেটে যায় 7 থেকে 8 দিন। একদিন কি হয়, এই নিয়ামত আলী উনি সন্ধ্যার সময় বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। তো বাজার থেকে বাড়িতে ফেরার যে পথ, ওই পথ থেকে হাঁটা মিনিট, মানে হাঁটা যদি আমরা ধরি, এটা মিনিট 5 মতো পথ আর কি। মিনিট 5 পথ কোনটা? মিনিট 5 পথ হচ্ছে ওই যে ওনার যে ফসলি জমি ওইটার, মানে বাজার থেকে 5 মিনিট হাঁটলে ওনার ফসলি জমি। তো কি মনে করে উনি ভেবেছেন যে জমি থেকে একটু ঘুরেই আসি, দেখি আবার কারো গরু বা ছাগল ধান টান খাচ্ছে কিনা। তো উনি ওই জমির উদ্দেশ্যে হাঁটা শুরু করেন। তো জমিতে গিয়ে উনি বুঝতে পারেন তার চিন্তাই ঠিক, কার জন্য একটা গরু ওখানে ধান খাচ্ছে। একটু কাছে যেতেই এই নিয়ামত আলী খুব ভালো করে লক্ষ্য করলেন যে এই জিনিসটা, এটা একটা গরু ঠিক আছে, কিন্তু মনে হচ্ছে এই গরুটার মাথায় একটা শিং চকচক চকচক করছে। কিছুটা কৌতূহলবশত উনি আরো ভালো করে দেখার জন্য যখন ওই গরুটার আরো কাছে গেলেন, তখন দেখলেন আসলেই এই গরুটির মাথার উপর মাত্র একটা শিং চকচক করছে, এবং মনে হচ্ছে এই শিংয়ের মাথাটা অনেক চোখা। সাধারণত গরু, ছাগল, মহিষ এদের শিংগুলো চোখা থাকে, কিন্তু এই চোখার অংশটা কিন্তু মারাত্মক সুচালো থাকবে, বিষয়টা এরকম না। একটা সুইয়ের আগা যেমন মারাত্মক লেভেলের সুচালো থাকে, মানুষের শরীরের মধ্যে মুহূর্তের মধ্যে ঢুকে যাবে, বিষয়টা এরকম থাকে না, মাথাটা কিছুটা ভোঁতা থাকে। কিন্তু না, এটার শিংটা অত্যন্ত সুচালো। কিন্তু উনি স্বপ্নে যে গরুগুলো দেখেছিলেন ওই গরুগুলো কিন্তু স্বাভাবিক গরুর মতোই 2টা শিং ছিল। উনি তখন কিছুটা আন্দাজ করতে পারেন যে এটা তো কোনো স্বাভাবিক গরু না। স্বাভাবিক গরুর কখনো একটা শিং থাকে না, আর যদি কোনো শিং ভেঙেও যায় সেটা এক পাশে থাকবে, কখনো একদম
গন্ডারের মতো ঠিক মিডিলে থাকবে না শিং। তখন উনি তাৎক্ষণিক ওইখান থেকে চলে যাওয়ার জন্য যেই না পা বাড়িয়েছেন, তখন পেছন থেকে একটা কণ্ঠ ভেসে আসে এই নিয়ামত আলীর কানে। বলে ওঠে, কিরে নিয়ামত, কই চললি? এত তাড়াহুড়া করে আসলি? একটু দাঁড়া, তোর সাথে তো আমার অনেক হিসাব বাকি। তখন উনি তো বুঝতে পারেন যে সর্বনাশ, উনি তো ভয়ানক একটা জিনিসের পাল্লায় পড়েছেন। তো উনি পেছন দিকে না তাকিয়েই দৌড় দেন বাড়ির দিকে। জমি থেকে বাড়িতে ফেরার পথে একটা মোটা বাবলা গাছ ছিল। তো উনি যখন দৌড়াতে দৌড়াতে ওই গাছের কাছাকাছি চলে আসেন, তখন উনি দেখতে পান ওই গাছের নিচে কেউ একজন বসে আছে। লোকটি মনে হচ্ছে একটা চাদর জড়িয়ে বসে আছে গাছের নিচে। তো উনি ওই লোকটিকে পেয়ে কিছুটা সাহস ফেরত পান। তখন তো বেশি রাত হয়ে গেছে তা না, কেবল সন্ধ্যা পার হয়েছে আর কি। তো উনি ওই লোকটার কাছে যেতেই, মানে উনি যে ওই লোকটার কাছে গিয়ে কিছু বলবেন তার আগেই ওই লোকটি গম্ভীর আর রাগী গলায় বলে উঠল, আয় নিয়ামত আয়, আমি তোর জন্যই এখানে অপেক্ষা করছি। তুই কি ভেবেছিলি তুই পালিয়ে যেতে পারবি আমার থেকে? তখন উনি তো বুঝতে পারেন যে আজ আর তার রক্ষা নেই, মৃত্যু বুঝি তার জন্যই অপেক্ষা করছে। উনি তো ভয়ে ঠক ঠক করে কাঁপছে, আর সূরা কালাম যা পড়ছিল সব এলোমেলো হয়ে যাচ্ছিল, কারণ ওই অবস্থায় আসলে কারো মাথায় ঠিক থাকে না। সেই সাথে উনি ভাবছিলেন যে কি করবেন এখন, কোন দিকে যাবেন? আশেপাশে তো লোক বসতি নাই, যা আছে একটু দূরেই। তো উনি তো ওখানে দাঁড়িয়ে আছেন এবং আল্লাহর নাম নিচ্ছেন। আর ওই জিনিসটা যখন উঠে দাঁড়ায় এবং চাদরটা মাথার উপর থেকে সরিয়ে ফেলে, তখন দেখে ভয়ানক এক রাক্ষসের চেহারা, এবং ওই চেহারাটা উনি কিন্তু স্বপ্নের মধ্যেও দেখেছিলেন। তখন ওই রাক্ষসটা বলে ওঠে, নিয়ামত, তোর জন্য আমার ছেলেটা অসুস্থ হয়ে পড়ে আছে। কি দোষ করেছিল আমার ছেলে, যার জন্য তুই ওইভাবে আমার ছেলেকে আঘাত করলি? ওই অবয়বটা দেখতে ভয়ঙ্কর হলেও কথাগুলো যেগুলো বলছিল, মনে হচ্ছিল করুণ কণ্ঠে এক বাবা তার সন্তানের ব্যথায় যেন কান্না করছে। কিন্তু এদিকে নিয়ামত আলী, উনি তো এই কথাগুলো শুনছিলেন এবং ভয়ে ওনার অবস্থা তো খারাপ এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছিলেন। কিছু বুঝে ওঠার আগে আবারও খপ করে ওই অবয়বটা নিয়ামত আলীর বাম হাত চেপে ধরে এবং বলে, আজ তোর রক্ষে নেই রে নিয়ামত। যখন বাম হাতটা চেপে ধরেছে, উনি খুব ব্যথা পাচ্ছিলেন, মনে হচ্ছে ভয়ানক শক্ত কোনো কিছু তার হাত চেপে ধরে ফেলেছে এবং যেখানে ধরেছে সেইখানে হাড়গুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। আর যেই হাতটা ধরেছে ওই হাতটা অনেক শক্ত, আরো মনে হচ্ছিল ওই হাতের উপরে নিচে বিভিন্ন মোটা মোটা পশম রয়েছে বা লোম রয়েছে। আমাদের হাত যেটা, হাতের যে নিচের অংশ, এই অংশে কিন্তু লোম কম থাকে, উপরের অংশটা বেশি থাকে। কিন্তু মনে হচ্ছে বানর বা হনুমান বা শিম্পাঞ্জি যেগুলো আছে, পুরো হাত ভর্তি তো লোম থাকে। মনে হচ্ছে ওই রকম কোনো কিছু একটা হাত ওই অবয়বের। ওই অবয়বটা হাত ধরে নিয়ামত আলীর পুরো শরীরটাকে টেনে নিয়ে যাচ্ছিল পাশে থাকা একটা ডোবার দিকে। তো উনি তো ভয় যেন কাঠ হয়ে গেছেন, চিৎকার করতে পারছেন না, উনি গলাটা আর কাজ করছে না। ওনার কাছে মনে হচ্ছিল কোনো এক জল্লাদ তাকে টেনে হিচড়ে ফাঁসির কাষ্ঠের দিকে নিয়ে যাচ্ছে এবং সেখানে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেবে। মনে হচ্ছে নিজের মৃত্যু উনি নিজেই দেখতে পাচ্ছেন। তো ওনাকে 10-12 হাত দূরে নিয়ে এসেছে। এমন সময় জীবন বাঁচাতে শরীরের সমস্ত শক্তি দিয়ে আল্লাহ বলে একটা চিৎকার দিয়ে ওঠেন। এরপর ওনার কিছু মনে নাই। এরপর ওনার যখন জ্ঞান ফেরে, তখন দেখতে পান যে উনি বাড়িতে আছেন। মূলত ওই সময়ে বাজার থেকে আরো 2জন লোক ফিরছিলেন, ওনারাও ওই পথ দিয়ে আসছিলেন। ওনাদের আবার ক্ষেতের পাশে মাছের ঘের ছিল। তো ওনারা ওই দিক দিয়ে আসার সময় ওই ডোবার পাশে এই নিয়ামত আলীকে পড়ে থাকতে দেখেন। পরবর্তীতে ওনার জ্ঞান ফিরলে উনি সব কথা খুলে বলেন যে কি হয়েছে। অদ্ভুত ব্যাপার হলো, ওনার জ্ঞান ফেরার পর ওনার বাম হাত কিন্তু আর কখনো কাজ করে নাই। অনেক ফকির কবিরাজ হুজুর দিয়ে ঝাড়ফুঁক করানো হলেও কোনো কাজ হয়নি। উনি মৃত্যুর আগ পর্যন্ত বাম হাত দিয়ে কোনো কাজ করতে পারেন নাই। প্যারালাইজ হয়েছিল তার বাম হাত। আর এই অবস্থাতেই উনি স্বাভাবিকভাবে পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। প্রিয় লিসেনার্স, এইখানে একটা ব্যাপার, সেটা হলো কেন বললাম যে এই টাইপের ঘটনা আপনারা আগে কখনো শোনেননি।
এটা এই কারণে বলেছি, স্বপ্নের মধ্যে তো আমরা অনেক কিছুই দেখি, অনেক কিছুকে আমরা আঘাতও করি, কিন্তু স্বপ্নের ভেতরে দেখা কোনো একটা জিনিস সেটা আঘাতপ্রাপ্ত হয়েছে, এটা যে বাস্তবে রূপ নিল, এটা কিভাবে সম্ভব? এই জিনিসটার কোনো ব্যাখ্যা অনেকেই দিতে পারেন নাই। কিন্তু এটাই এই নিয়ামত আলীর জীবনে কঠিন একটা বাস্তব হয়ে সারাটা জীবন রয়ে গিয়েছিল। কেন এমনটা হলো কেউ বলতে পারেননি। শুধু ফকির কবিরাজরা এতটুকুই বলতে পেরেছিলেন, ওই জিনটা ভালো ছিল এই অর্থে যে তোমাকে বড় ধরনের কোনো ক্ষতি করেনি, সে ভয় দেখিয়েছে এবং তার ছেলেকে আঘাত করার কারণে তোমার একটা হাত প্যারালাইজড করে দিয়েছে। মূলত সে বাবা হিসাবে সন্তানের উপর যে আঘাত এসেছিল সেটার প্রতিশোধ নিয়েছে। সে চাইলে অনেক আগে তোমাকে মেরে ফেলতে পারত। কিন্তু হুজুররা একটা বিষয় বলতে পারেননি যে স্বপ্নের ভেতরে দেখা এই জিনিসটা কিভাবে বাস্তব হলো। লিসেনার্স, এটা আমার কাছেও খুবই অবাক করা ব্যাপার বলে মনে হয়েছে। স্বপ্নের মধ্যে দেখা ব্যাপারটি এটা এইভাবে সামনে ভয়ানক বাস্তবতা নিয়ে হাজির হয়, এটা আমার জানা ছিল না। আশা করছি এই ঘটনাটি শুনে আপনারাও অবাক হয়েছেন এবং ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আর নাফিজুল ইসলাম মোবারক ভাই, উনি যার কাছ থেকে ঘটনা সংগ্রহ করেছিলেন, এই শমশের আলী মোল্লা নানা, উনি মারা গিয়েছেন। এই ঘটনা সংগ্রহ করে বেশ কিছুদিন পরে উনি মারা যান আর কি। পরবর্তীতে ওনার কাছে গিয়ে ওনার একটা ভিডিও উনি সংগ্রহ করবেন এমন একটা ইচ্ছা তার ছিল, কিন্তু সেটা উনি পারেন নাই। তো আমরা এই শমশের আলী নানার জন্য দোয়া করব। সেই সাথে নিয়ামত আলী নানা, যিনি উনি আসলে কোনো অন্যায় করেছেন বলে আমাদের কাছে মনে হয়নি, কারণ এটা স্বপ্ন। স্বপ্নের মধ্যে যেই জিনিসই ঘটুক না কেন, এর দায়ভার কারোর উপর চাপানো যায় না। কিন্তু তারপরও কেন এটা বাস্তব হলো, আপনাদের যদি জানা থাকে আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাতে পারবেন। আমরা যেই পোস্ট করেছি তো রাজন ভাইয়ের ঘটনা শুরু করছি। রাজন ভাই আমাদেরকে তার সপ্তম ঘটনা পাঠিয়ে দিয়েছেন। তো তিনি আমাদেরকে এতটুকু এনশিওর করেছেন তার ঘটনা শুধুমাত্র ভৌতিকতাতেই আসে। তো তিনি বলেছেন যে আমাদের কিন্তু তার শুরুর দিকের ঘটনাতে তিনি একজন ইমাম সাহেবের ঘটনা বলেছিলেন, তার এক আপুর ফ্রেন্ডের বাবা। তো ওনার কাছ থেকে তিনি একটা ঘটনা কালেক্ট করেছেন। তো উনি অনেক চেষ্টা করেছেন তার নাম প্রকাশ করার জন্য, কিন্তু উনি সম্মতি দেননি, তার কারণে ওনার নামটা আমরা প্রকাশ করছি না। তো ওনার কাছ থেকে ঘটনা তোলা অনেকটা সমস্যা, কারণ তিনি অনেকটা হার্টের রোগী এবং বয়স 60-এর বেশি। তো উনি বলেছিলেন যে ওনার 60 বছরের জীবনে প্রায় 40 বছর কেটেছে এসবের পেছনে। এত ঘটনার সম্মুখীন হয়েছেন যে তিনি নিজেও অনেক সময় গুণে শেষ করতে পারেন না। তো আজকের ঘটনাটা ওনার সমাধান করা একটা সর্বশেষ ঘটনা, মানে শেষের দিকের ঘটনা। এটার পরে উনি আর তেমন কাজে যান নাই। তো জানি না রাজন ভাই বলেছেন যে তিনি কতগুলো ঘটনা নিতে পারবেন, কিন্তু তার কাছ থেকে তিনি ঘটনা কালেক্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইনশাল্লাহ উনি আরও কিছু ঘটনা কালেক্ট করে ফেলেছেন। তো যার সাথে ঘটনা ঘটেছিল তার নাম ছিল সজীব, এবং সৃষ্টিকর্তায় বিশ্বাস ছিল না তার এবং তার পরিবারের কারোরই। যার তারা দেখতো না তাদের বিশ্বাস ছিল না। অনেকটা প্রকৃতির উপর বিশ্বাস তাদের সব সময় ছিল, কিন্তু যেটা দেখা যাচ্ছে না তার উপর তেমন বিশ্বাস তারা করতো না। সবসময় খুব চুপচাপ স্বভাবের ছিল সে। তো 2018 সালের কথা, একদিন ইমাম সাহেব এলাকার মসজিদে বসেছিলেন। তো মাগরিবের ওয়াক্তের শেষের সময় ছিল। ওনার কয়েকজন মিলে ইসলামিক আলাপ আলোচনা করছিলেন মসজিদে বসে। তো তিনি খেয়াল করলো একটা যুবক বয়সী ছেলে চুপচাপ এসে সামনের কাতারে বাদিকের শেষ কোণায় গিয়ে মাথা নিচু করে বসে গেল। তো ইমাম সাহেব যেহেতু এসব বিষয়ে অভিজ্ঞ, তাই ছেলেটাকে থেকে তার একটু অস্বাভাবিক বোধ হতে শুরু করে। ঠিক করেন আলাপ আলোচনার পর ছেলেটার সাথে তিনি কথা বলবেন। কিছুক্ষণ পর যখন ছেলেটা বেরিয়ে যেতে লাগে, তখন ইমাম সাহেব ছেলেটার কাছে যেয়ে মাথায় হাত রেখে জিজ্ঞেস করেন, কি হয়েছে বাবা? কোনো সমস্যায় আছো মনে হচ্ছে? বলতে পারো আমাকে। আল্লাহর ঘর থেকে কেউ নিরাশ হয়ে ফেরে না। যেহেতু আল্লাহ তাআলা তোমাকে এখনো এখান পর্যন্ত এনেছেন, সেহেতু তোমার সমস্যার সমাধানও তিনি এখানে রাখতে পারেন। বলো সমস্যা কি?
তো ছেলেটা কোনো উত্তর দিচ্ছিল না। তিনি অনেকবার জিজ্ঞেস করার পর ছেলেটা চুপচাপ থাকার কারণে তিনি খানিকটা রেগে যাবার মতো অবস্থা হয়। মনে মনে ভাবলো যে এত জেদ দেখানোর কি আছে। তো যাই হোক, ছেলেটা চলে আসতে যাবে এমন সময় ছেলেটা বলছিল যে উনি ওই ছেলের কাছ থেকে চলে আসতে যাবে এমন সময় বলছে যে আমার সমস্যার কারণ কেউ বিশ্বাস করতে চায় না। তো ইমাম সাহেব শিওর হয়ে যান যে এটা কোনো ডিফারেন্ট টাইপের ঘটনা। তিনি তার সাথে কথা বলা শুরু করেন। তো ইমাম সাহেব তার নাম জিজ্ঞেস করেন। ছেলে বলে সজীব। তো সজীব শুধু একটা কথাই বলে ইমাম সাহেবকে, যে ইমাম সাহেবের পুরো অ্যাটেনশন নিতে সক্ষম হয়েছিল। সেটা হচ্ছিল যে আমি যা দেখে আসছি তা কোনো স্বাভাবিক জীবনের অংশ নয়, যে কারণে কেউ আমার সমস্যাগুলো ততটা গুরুত্ব দিয়ে দেখে না। কিছু মানুষ যা যা দেখে না তাতে তারা বিশ্বাস করে না। আমার দুর্ভাগ্য যে আমার পরিবারের লোকজনও সেরকম। তো এভাবে টুকটাক কথা চলছিল। সজীব ঘটনাটা বর্ণনা শুরু করে। এসএসসি পরীক্ষা দেওয়ার পর সে তার নানির বাড়ি বগুড়ায় ঘুরতে গিয়েছিল। মামার বাইক নিয়ে সারাদিন ঘোরার পর প্রায় রাত আনুমানিক 9টার দিকে বাড়ি ফেরার পথে সে দেখতে পায় মাঝ রাস্তায় একদল লোকের সমাগম। মানুষগুলো কেমন একটা গোল হয়ে দাঁড়িয়েছিল। সে বাইক রেখে সেদিকে হেঁটে যায়। গিয়ে দেখতে পায় মানুষগুলো যাকে কেন্দ্র করে দাঁড়িয়েছিল সেই লোকটা রক্তাক্ত অবস্থায় রাস্তায় শুয়ে এপাশ ওপাশ গড়াগড়ি করে কাতরাচ্ছে। এটা দেখে তার একটু মন খারাপ হতে লাগলো। এতগুলো মানুষ তাকিয়ে তাকিয়ে দেখছে, অথচ কেউ তাকে নিয়ে হাসপাতালে যেতে চাচ্ছে না। সেখানকার একজনের সাথে সাহায্য নিয়ে সেই লোকটাকে বাইকে বসায় সজীব। কি করবে ভেবে পাচ্ছিল না। সে তার মামাকে ফোন করে আসতে বলে। তার মামা তাকে জানায় এগিয়ে আসতে। সেও বের হয়েছে। সে বাইক টান দিয়েছে। পথে কিছু দূর যাওয়ার পর সে লক্ষ্য করে যে তার কানের কাছে জন্তুদের মতো গড়গড় করার শব্দ আসছে। সে বাইকের গ্লাসের দিকে তাকায়। লোকটা তাকে ধরে তার কাঁধের মধ্যে তার থুতনি রেখে বসেছিল। মিনিট 2 পরে সে আবার লক্ষ্য করে লোকটা তার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে এবং তার চোখগুলো জ্বলজ্বল করছে। সে ঘাবড়ে গিয়ে তাকে জিজ্ঞেস করে, কি ভাই, কি এখন কি একটু মোটামুটি সুস্থ লাগতেছে নাকি? লোকটা কোনো কথা বলে না, মিট করে হেসে যাচ্ছে। তা হাসির মাত্রা এমন পর্যায়ে পৌঁছায় যে সজীব ভয় পেতে শুরু করে। ভয়ার তো মুখে আবারও সে জিজ্ঞেস করে, ভাই এমন পাগলের মতো হাসছেন কেন? লোকটা তৎক্ষণাৎ সজীবের গলা চাপ দিয়ে ধরে। চাপের কারণে বাইকের কন্ট্রোল হারিয়ে ফেলে এবং সে পড়ে যায়। পড়ে যাবার কারণে তার হাঁটু হাত গালের মাংস উঠে গিয়েছিল, ছিলে গিয়েছিল। মিনিট খানেকের মধ্যে সেখান থেকে সেটা রক্তাক্ত হয়ে যায়। তার মাথা ঝিমঝিম করতে শুরু করে। তার মনে হতে থাকে সে এখনই জ্ঞান হারাবে। পরদিন সে হাসপাতালে নিজেকে যখন জ্ঞান ফেরে তখন তিনি দেখেন তিনি হাসপাতালে। তার মামা তাকে জানায় যে সে ওকে ফোন করে ফোনের কোনো উত্তর না পেয়ে লোকজন নিয়ে খোঁজাখুঁজি শুরু করে এবং রাস্তার পাশে তাকে পড়ে থাকতে দেখে। তো সজীব তার মামাকে জিজ্ঞেস করে তার সাথে একটা আহত লোক ছিল, সে কোথায়? সে তার গলা চেপে ধরেছিল মাঝ রাস্তায়। তোর মামা জানায় রাস্তায় সজীবকে ছাড়া আর কাউকে খুঁজে পায়নি তারা। ওর ডান হাতটাও ভেঙে গিয়েছিল। তাকে বেশ কিছুদিন হাসপাতালে রাখার কথা ছিল, কিন্তু সে 2 সপ্তাহের বেশি টিকতে পারেনি। ওকে যে রুমে রাখা হয়েছিল সেটায় 8টা রোগী থাকার বেড ছিল। সজীব সহ আরো 3 জন রোগী ছিল ওই রুমে। এক রাতে সজীব হাসপাতালে শুয়েছিল, মনে মনে সেই লোকটার কথা ভাবছিল। লোকটা হুট করে কেন গলা চেপে ধরেছিল তার, আবার হুট করে উধাও বা কিভাবে হয়ে গেল বুঝলো না জিনিসটা। যেমনটা আগেই তিনি বলেছিল যে সজীব অদৃশ্য কোনো কিছুর উপর বিশ্বাস করে না। এই কারণে সে ওই মুহূর্তে ভাবেইনি যে সেই এটা মানুষ ছিল না বা কিছু একটা। সে শুনতে পায় হঠাৎ রুমের দরজাটা আস্তে করে খুলে গেল। খুলে যাওয়া দরজার সামনে সে একটা অবয়ব দেখতে পায়। হাতের ইশারা দিয়ে ওকে বাইরে আসতে বলে অবয়বটা। সে উঠে যায়। দরজা ক্রস করতে সে খেয়াল করে অবয়বটা হেঁটে যাচ্ছে সে পেছনের সিঁড়ির দিকে। সজীব মোবাইলের ফ্ল্যাশ হাতে পিছু নিতেই শুরু করে অবয়বটার। হাসপাতালটা ছিল 2 তলা। সামনের দিকে একটা সিঁড়ি ছিল, পেছনের দিকে আরেকটা সিঁড়ি ছিল। তো পেছনের দিকে সিঁড়িটা খুব কম ব্যবহার হতো। তো সিঁড়ির সামনের 5 থেকে 6 হাত ফাঁকা জায়গা ছিল। তো ওই রাতের আরেকটি প্রতিচ্ছবি তিনি দেখতে পায়। সেখানে গোল হয়ে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। তবে এবার ব্যাপারটা ওইবারের তুলনায় স্বাভাবিক ঘটনার মতো ছিল না। 7 থেকে 8 ফুট লম্বা লম্বা লোকগুলো কালো কাপড় পরে গোল হয়ে ভেতরে কিছু একটা জিনিসকে কেন্দ্র করে ঘুরছে এবং অচেনা একটা ভাষায় মন্ত্র পাঠের মতো কিছু একটা করছে এবং সেটা বারবার করে পড়ছে। তো সজীবেরকে স্বাভাবিকভাবে মেনে নিয়ে দৌড় দিতে অস্বাভাবিকভাবে মেনে নিয়ে দৌড় দিতে যায় এমন সময় লোকগুলো থেমে যায়।
একজন সজীবকে পেছন দিক থেকে টান দিয়ে ধরে ধাক্কা মেরে মেঝেতে ফেলে দেয়। উঠে বসতে সে দেখতে পায় সেই লোকটা যাকে সজীব ওই রাতে দেখেছিল সে মেঝেতে বসে আছে এবং তাকে ঘিরেই বাকি লোকগুলো গোল করে হাঁটাহাঁটি করছে। তো ওই লোকটা তাকে জিজ্ঞেস করে, ও তুই মরিস নাই, আরো ভুগতে চাস? তো সজীব সাহস জুটিয়ে প্রশ্ন করে, কে আপনি, আর রাতে আমার গলা চেপ দিয়ে ধরেছিলেন কেন? লোকটা উত্তর করে যে আস্তে আস্তে সবই টের পাবি, এত তারা কিসের, সবে তো যজ্ঞের শুরু হয়েছে, নরবলি তো এখনো বাকি। তো সজীব উঠে সিঁড়ি ধরে দৌড় দিয়ে নিচের দিকে কোনো স্টাফের সন্ধান পাবার আশায় দৌড় দেয়। সে সিঁড়ি ধরে দৌড় দিয়েছেই দুতলা থেকে নিচতলায় নামার সামান্য সংখ্যক সিঁড়িগুলো যেন শেষ হতেই চাইছিল না। অসুস্থ শরীর নিয়ে অন্ধকারে দৌড়াতে সে হাঁপিয়ে যায় এবং হোঁচট খেয়ে সিঁড়িতে গড়াতে দেয়ালের সাথে ধাক্কা খায়। পিঠে প্রচন্ড ব্যথা পায় সে। ব্যথার চোটে চিৎকার দিয়ে ওঠে। এমন সময় সে অনুভব করে তার চিৎকারের কোনো শব্দে কেউ বেরোচ্ছে না। কে একজন হঠাৎ করে তার মুখ চেপে ধরেছে। হাততে সে বুঝতে পারে তার মুখ যে জিনিসটা চেপে ধরেছে সেটা শুধুমাত্র দুটো হাত, কোনো দেহের সন্ধান সে পাচ্ছে না। হাতাহাতি করেও লোমশ হাতগুলো যেন লোমের পরিবর্তে কাঁটা দিয়ে ঘেরা ছিল। তার মনে হতে থাকে তার হাতে কাঁটা ফুটছে, রক্ত বেরোচ্ছে। কিছুক্ষণ পর সে শুনতে পায় তার কানে কেউ একজন বিড়বিড় করে বলছে, কিরে, বিশ্বাস হয় আমাকে? তোর যতদিন না আমার উপস্থিতিতে বিশ্বাস জন্মাচ্ছে ততদিন তোকে আমি এইভাবেই যন্ত্রণা করে যাব। সব শেষে তোকে টুকরো টুকরো করে কেটে রাস্তার কুকুরকে দিয়ে খাওয়াবো। তো এরপর সজীব আর কিছু মনে করতে পারে না। যখন হুঁশ ফেলে তখন সে নিজেকে শরীরের বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ পেঁচানো অবস্থায় দেখতে পায়। কি হয়েছিল জিজ্ঞেস করতেই একজন নার্স তাকে বলে, আপনি সিঁড়ির ওখানে কি করছিলেন? সকালবেলা ওখানে গিয়ে দেখি আপনি মেঝেতে পড়ে আছেন, শরীর জুড়ে ক্ষতর দাগ, রক্ত লেগে মেঝেতে শুকিয়ে গেছে অনেকটা। সজীব রাতের ঘটনাটা কাউকে বলে না, কারণ সে নিজেই বিশ্বাস করছিল না তার সাথে কি ঘটেছে। এসব বললে সবাই হাসাহাসি করবে, আর ওর পরিবারের লোক তো একদমই কানে তুলবে না কথা। কিন্তু ওর মনে একটা ভয় ঢুকে যায়। সে মনের ভুল ভেবে এড়িয়েও যেতে পারত, কিন্তু কারণ যা হয়েছিল সে নিজেও অনুভব করতে পেরেছিল ভুল কি করে হতে পারে। আমি আবারও আপনাদের বলি, ও যখন দেখেছে ওকে কেউ মুখ চাপা দিয়ে ধরেছে, সেই হাতটার পেছনে অনেকবার হাত দিয়ে ধরার চেষ্টা করেছে, কিন্তু কোনো শরীরের অস্তিত্ব সে খুঁজে পায়নি। তো এভাবে কয়েকটা দিন কেটে যায়। তো সেরকম কিছু ঘটনা ওই কয়েকদিনে সে মনে মনে এই ব্যাপারটা নিয়ে সবসময় ভাবতো। টেনশনে দেখে ওকে রুমের একজন রোগী জিজ্ঞেস করে, এত দুশ্চিন্তা কিসের এত ছোট বয়সে? সজীব কিছু বলে না, শরীর খারাপের বাহানা দিয়ে এড়িয়ে যায়। তো লোকটা তাকে বলে, তোমার দুশ্চিন্তার চেয়ে 2 রাকাত নফল নামাজ উত্তম, চলো একসাথে পড়ি। তো সজীব বলে সে এসবে বিশ্বাসী না, যা সে দেখে না তা সে বিশ্বাস করে না। লোকটাকে সরি বলে বাইরে চলে যায়। তো রাতে সজীব উঠেছিল টয়লেটে যাওয়ার জন্য। নোংরা টয়লেটের বিশ্রী গন্ধ সে 2-3 হাত দূর থেকেই পায়। যত কাছে যাচ্ছে গন্ধটা তার কাছে তত অন্যরকম মনে হতে শুরু করে। তো টয়লেটের গন্ধর পচা লাশ পচা গন্ধের মধ্যে পার্থক্য টের পায় সে। দরজার সামনে আসতেই তার নাকে লাশ পচা একটা গন্ধ ভেসে আসে। সারি সারি ভাবে কয়েকটা টয়লেট ছিল ওখানে। তো ভেতরে গিয়ে সে প্রথম দরজাটা খুলতেই দেখতে পায় কমোডের উপর বসা পেছনের দেয়ালে হেলান দিয়ে গলা কাটা একটা মহিলার দেহ পড়ে আছে। ক্ষতের চারপাশে মাছি ভনভন করছে, পেটের মাঝ বরাবর একটা লম্বা ক্ষতের দাগ, যেখানে পোকা লেগে গেছে। নাড়িবুড়িগুলো বের হয়ে ঝুলছে, চোখ দুটো খোলা, মনে হচ্ছিল যেন গলা কাটা নিথর দেহটা নিয়ে মহিলাটা ওর দিকে তাকিয়ে আছে। সজীব বমি করে দেয় সাথে সাথে। মুখ আর নাকে অন্যটা হাতটা চেপে ধরে হাঁটুত গেড়ে মেঝেতে বসে পড়ে। একটু নিচে তাকাতেই খেয়াল করে মহিলাটার পায়ের আঙ্গুল নড়ে উঠেছে। ভয় পেয়ে আবার উপরে তাকাতেই সে দেখে লাশের চোখ এবার বন্ধ, কিন্তু মুখে দাঁত বের করা অট্ট হাসির স্টাইল। রক্তে লাগা দাঁত, মনে হচ্ছিল যেন রক্ত মিশ্রিত কোনো মাংসের টুকরোয় কামড় বসে আছে। সজীব ভয়ে দৌড় দিতেই ভেজা মেঝেতে পা পিছলে ধূপ করে পড়ে যায়। ভাঙা হাতে আবারও আঘাত পায় এবং ব্যথায় কাতরাতে শুরু করে। দাঁড়ানোর শক্তিটুকু পাচ্ছিল না, মুখ দিয়ে কোনো কথাও বের হচ্ছিল না। চোখ বন্ধ করে মনে মনে বলছিল, কে কোথায় আছো, আমাকে দয়া করে উদ্ধার করো। চোখ খুলতেই সে দেখে তার মাথার উপর ওই দিনের সেই লোকটা যাকে সে রাস্তায় এবং সিঁড়িতে দেখেছিল। তার মাথার উপর কয়েক ইঞ্চি জায়গা ফাঁকা রেখে মাথা উঁচু করে চোখের দিকে তাকিয়ে হাসছে। লোকটার মুখ থেকে টপটপ করে রক্ত পড়তে থাকে, যা সজীবের মুখে এসে লাগে। সামান্য পরিমাণ শক্তি পায় সে,
উঠে দাঁড়িয়ে কোনো রকম এক দৌড়ে রুমে চলে আসে। রুমে ঢুকেই লাইট জ্বালিয়ে দেয়। লাইট জ্বালাতেই সে দেখতে পায় আরেকটা উদ্ভট দৃশ্য। রুমের 8টি বেডেই রোগী শোয়া, প্রত্যেকের পাশে একটা করে নার্স। খানিক দূরেই অন্য এক রোগীর কাছে একজন ডক্টর চেক আপ করছে। কিছুক্ষণ পর কি যেন হলো, ডক্টরটা নার্সকে বলল, নিয়ে যাও, মারা গেছে। সজীব এসব দেখে ভয়ে থরথর করে কাঁপছে। কি ঘটছে, কেন ঘটছে সে কিছুই বুঝতে পারছিল না, কিছুই মাথায় নিতে পারছিল না। তার পাশ কাটিয়ে স্ট্রেচার করে নার্সটা লাশটা বের করে, অথচ তার দিকে ফিরেও তাকায় না। একটা অদ্ভুত দৃশ্য। ডক্টর, নার্স, রোগী কেউই সজীবকে পাত্তা দিচ্ছে না। সে বের হয়ে স্ট্রেচার নিয়ে বেরিয়ে যাওয়ার নার্সকে ফলো করতে শুরু করে। লাশটাকে নিয়ে নার্স মর্গে ঢুকে যায়। সজীবও তার পেছনে মর্গে প্রবেশ করে। নার্স লাশটাকে নিয়ে মর্গের ভেতরের সামনের দিকে যেতে থাকে। ফলো করতে করতে সজীব আবারও পুরনো দৃশ্যটা দেখতে পায়। গোল হয়ে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। নার্স স্ট্রেচারটা রেখে লোকগুলোকে ডাক দিয়ে বলে খাওয়া শুরু করেন। সজীব দেখতে পায় লোকগুলোর গোল বৃত্ত হতে ওই লোকটা বের হয়ে এসছে। স্ট্রেচারের সামনে এসে দাঁড়ায় সে। হাতে ছুরি নিয়ে লাশটার বুক চিরে মাংস কাটা শুরু করে। কাটতে কাটতে হঠাৎ করেই সজীবের দিকে তাকায়। তাকিয়ে বলে, কি রে, দেখতে পাচ্ছিস কি হচ্ছে? হাঁ করে তাকিয়ে আছিস কেন রে? খাবি নাকি? বেশ কিছুক্ষণ ধরে এমন অস্বাভাবিক ঘটনা দেখার কারণে সজীব আর নিজেকে ধরে রাখতে পারছিল না। তার ব্রেন কাজ করছিল না। তিনি ভাবছিল তার মাথাটা হালকা হয়ে যাচ্ছে, তিনি জ্ঞান হারিয়ে ফেলে। সকালবেলা নিজেকে হসপিটালের ছাদের উপরে তিনি নিজেকে পান। ফোন করে বাড়ির লোকজনকে ডেকে এনে কান্নাকাটি করতে থাকে। আর সে এখানে থাকতে পারবে না, এই হাসপাতালের সমস্যা আছে এই বলতে থাকে। অনেক কথা কাটাকাটির পর সে হাসপাতাল থেকে বাড়িতে ফিরে যায়। এরপর থেকে শহরে ফেরা পর্যন্ত তার সাথে আর কিছুই ঘটেনি। সে ধরেই নিয়েছিল সমস্যাটা হাসপাতাল কেন্দ্রিক। কিছুদিন থাকার পর তারা জয়পুরহাটে ফিরে আসে। তো জয়পুরহাটে ওর বাবার একটা ব্যবসা ছিল, বেশ ভালো রকমের সমৃদ্ধশীল তারা। তো এর প্রায় কয়েক সপ্তাহ পর তার সাথে আবারও শুরু হয়ে যায় উদ্ভট ঘটনা। একদিন সন্ধ্যায় সজীবের বাবা মা ও বোন গিয়েছিল একজন আত্মীয়ের বাড়িতে কোন একটা অনুষ্ঠানে। তো সজীবের বোন ছিল 3 মাসের অন্তঃসত্ত্বা ওই সময়। ওনার স্বামী দেশের বাইরে থাকতো। যেহেতু সজীব পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি, তাই সে বাসায় ছিল। রাতে সে নুডলস বানানোর জন্য কিচেনে গেছে, এমন সময় সে শুনতে পায় ডাইনিং থেকে তার বোনের কণ্ঠ, সজীব, এই সজীব, এদিকে আয়, দেখ তো তোর জন্য কি নিয়ে এসেছি। সে ডাইনিংয়ে যায়, গিয়ে তার বোনকে বলে, কি এনেছিস? কিন্তু তার বোন তার দিকে ফিরেও তাকায় না। বাবা মা বোন কেউ ওর দিকে তাকাচ্ছে না, পাত্তা দিচ্ছে না। সজীবের হাসপাতালের ওই রাতের কথাটা মনে পড়ে। একটু পর সে দেখতে পায় তার মতন দেখতে হুবহু একজন ওর রুম থেকে বের হয়ে ডাইনিংয়ে চলে গেল। এসে ওর বোনকে জিজ্ঞেস করতে লাগলো, কি এনেছিস? সজীব ভরকে যায়। একটু আগে সে এই কথাটাই বলেছিল। লাইন টু লাইন কেন বলল? তার মনে হতে থাকে সে কোনো ডেজাভুতে ফেসে গেছে। এই ঘটনা তার আগেও কয়েকবার হয়েছে বলে তার মনে হতে থাকে। তার বোন হাত থেকে একটা প্যাকেট টেবিলের উপর রাখে। সজীবের মতন দেখতেই সে অবয়বটা বলে প্যাকেটটা খুলতে। অবয়বটা প্যাকেট খোলে। সজীব খেয়াল করে প্যাকেটের ভিতরে একটা হৃৎপিণ্ড তার চোখের সামনে টেবিলের উপর তখনও ধকধক করে যাচ্ছে। সজীব নিজের 2 কান চেপে ধরে যত জোরে সম্ভব চিৎকার করে বসে। তার চিৎকারে পাশের ফ্ল্যাটের লোকজন চলে আসে। ওনারা দরজায় ধাক্কাধাক্কি শুরু করতেই সজীব খেয়াল করে ডাইনিং রুমে কেউ নেই। সে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। ওর বাবা মা বোন বাসায় না আসা পর্যন্ত পাশের ফ্ল্যাটে অপেক্ষা করে সে, কিন্তু কাউকে স্পষ্ট করে কিছুই বলছিল না সে। বাড়িতে তার মা বাবা আসার পর তাদেরকে সে শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু বলে। ওর বাবা মা কিছুই কানে তোলে না। পরদিন সজীবকে এক সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া হয় এবং নিয়ে যায় তার বড় বোন। কোনো কিছুতেই কাজ হচ্ছিল না। এদিকে ওর শরীরের অবস্থা খারাপ হতে শুরু করে। রাতে ঘুমানো প্রায় ছেড়েই দেয় সজীব। ও বলে যে ঘুমালেই নাকি অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখত। ইমাম সাহেবকে মাত্র একটা স্বপ্নের কথাই শেয়ার করেছিল। সজীব তাকে বলেছিল এসব একদম মনেই করতে চায় না। একবার সে তার জন্মদিনে রাতে স্বপ্ন দেখে বাসায় মেহমান এসছে। টেবিলে রাখা কেকের উপর ছুরি চালাতেই কেক থেকে রক্ত ছিটকে তার মুখে এসে লাগে, যেন সে কেক না মাংস কাটলো কোপ দিয়ে। মায়ের দিকে তাকাতেই দেখে তার মা উধাও। মা সহ সমস্ত পরিচিত লোক ডাইনিং থেকে নিরুদ্দেশ। তাদের পরিবর্তে 7 থেকে 8 ফুট লম্বা অনেকগুলো লোক। তাদের মাঝখানে একটা নেতা টাইপের লোক এগিয়ে আসে, যাকে দেখে সে মুহূর্তে চিনে ফেলে এই সেই লোক। সে সব অদ্ভুত ঘটনাতেই দেখতে পায় যে সেদিন তার গলা চেপে ধরেছিল।
লোকটা এগিয়ে এসে তার সামনে দাঁড়ায়। লোকটার সজীবের মধ্যে শুধু একটা টেবিলের ব্যবধান। একটু আগে সজীব যেটাকে কেক ভেবে কেটেছিল সেটাকে এই লোকটা হাতে তুলে টেবিল থেকে হাতে তুলে নেয়। সজীব লক্ষ্য করে লোকটা হাতে একটা বড় মাংসের টুকরো, মাংসের উপর অসংখ্য পোকা নড়াচড়া করছে। লোকটা ওর দিকে তাকিয়ে বলতে থাকে, কেটেছিস যখন খেয়ে নে। এটা বলে ওর মুখে মাংসের টুকরাটা চেপে ধরে। সজীবের দম বন্ধ হয়ে আসতে থাকে ওই অবস্থায়। এমন সময় ওর ঘুম ভেঙে যায়। এতটুকু বলার পর সজীব অস্বস্তি বোধ করতে থাকে। বগুড়া থেকে জয়পুরহাট আসার পর ওর ঘন ঘন শ্বাসকষ্ট হওয়া শুরু করেছিল, এবং যেটা একসময় রেগুলার মাত্রায় পৌঁছে যায়। তো ইমাম সাহেবকে সে বলেছিল একজন হিন্দু বন্ধুর কথায় একবার এক তান্ত্রিকের সমস্যাটা শেয়ার করেছিল। ইমাম সাহেব জিজ্ঞেস করেন, এখন কেমন অবস্থা? সে বলেছিল যেমন যাচ্ছিল তেমন। মাঝে একবার কমেছিল, বেশি দিন টেকে নেই, আবার শুরু হয়ে গেছে। তো সজীব বলে, আমি কাউকে শেয়ার করি না, অদৃশ্যে বিশ্বাসী না তো আমি। আর আমি বিশ্বাস করা না আমার করার মধ্যে হাটকা পড়ে গেছি। কখনো মনে হয় যা ঘটছে সবই সত্যি, আবার কখনো মনে হয় এটা আমার মনের ভুল, সবই আমার হ্যালুসিনেশন। আমি ভয়ের কারণে ঘুমাই না, ঘুমালেই স্বপ্ন দেখি, এবং সবই দুঃস্বপ্ন, কোনো ভালো স্বপ্ন না। হিন্দু বন্ধুর কথায় তান্ত্রিকের কাছে যাওয়ার পর তান্ত্রিক ওকে দেখে বলে, তোর পেছনে অসুরের ছায়া আছে। তো সজীব মনে মনে হাসে, নিজেই ভাবতে থাকে, কিসের অসুর, পাগল নাকি, কি বলে উল্টাপাল্টা কথাবার্তা। যাই হোক, সেই তান্ত্রিককে টাকা দিয়ে বের হয়ে আসে। তো বাড়ি ফিরতে ফিরতে ভাবছিল সব ধর্মের লোকের কাছে যাবে সে। পরদিন সে অন্য এক ইমামের সাথে যোগাযোগ করে। কিছুদিন পর ইমাম তাকে নিয়ে কথা বলার জন্য বসে। ইমাম জানিয়েছিল, তোমার উপর জিন চালান করা হয়েছে। সজীব মনে মনে আরো ভাবতে থাকে, এক ধর্ম থেকে শুনলাম অসুর, আরেক ধর্ম থেকে জিন। যেহেতু সে ধর্মে বিশ্বাস করতো না, তাই সে মজা করার ছলে ইমামকে প্রশ্ন করে বসে, আচ্ছা অসুর আর জিনের মধ্যে পার্থক্য কি কাকা? এবং তাকে বলে, আল্লাহর অসংখ্য সৃষ্টির মধ্যে জিন এবং এক জাতি যাদের আমরা দেখতে পাই না। সত্যি এটাই যে তারা জিন। কেউ তাদের বলে অসুর, কেউ শয়তান, কেউ প্রেতাত্মা। তোমার সাথে ধর্ম নিয়ে তর্কে যাবার সময় আমার নাই। সমস্যার সমাধান নিতে এসেছো, নিয়ে চলে যাও। সজীবের কথা বাড়েনি, বেয়াদবি হয়ে যাচ্ছিল মনে হচ্ছে তার কাছে। ইমাম তাকে জানায়, তোমাকে যে মেয়েটা কয়েক মাস আগে ছেড়ে দিয়েছে তার পরিবার করেছে এটা। সজীবের ক্লাস 9 থেকে একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল। মেয়েটা ছিল হিন্দু পরিবারের। তো এসএসসি পরীক্ষার আগে নাকি তারা দুই পরিবারের সামনে ধরা পড়ে সম্পর্ক নিয়ে। মেয়ের পরিবার কোনোভাবেই মেনে নিতে চাইছিল না, কারণ ওরা হিন্দু আর সজীবরা নাস্তিক। এর সাথে মেয়ে বিয়ে দিলে এলাকায় নাক কাটা যাবে, আর তাছাড়া ওরা ছোট। এজন্য মেয়ের বাবা এক তান্ত্রিককে দিয়ে কালো জাদু করিয়েছিল সজীব ও তার পরিবারের উপর। এরপর ওদের ছাড়াছাড়ি হয়ে যায়। তো সজীব ইমামের সাথে তার বাবাকে দেখা করায়, কিন্তু সজীবের বাবা এসবের কিছুই বিশ্বাস করছিল না। একটাই জেদ, যা দেখি না তাকে এমনি মানবো। ইমাম নিজে চেষ্টা চালিয়ে সজীবকে একটা সমাধান দিয়েছিল। মাসখানেক বন্ধ ছিল, সে ঠিক মতন ঘুমাতে পারতো, খেতে পারতো। এরপর এক রাতের ঘটনা, সজীব ইয়ারফোন কানে গান শুনতে শুনতে ঘুমিয়ে যায়। মাঝরাতে তার ঘুম ভাঙে গলায় চাপ অনুভব করার কারণে। হুঁশ ফিরতে এসে খেয়াল করে তার গলায় শক্ত করে কিছু একটা পেঁচিয়ে ধরেছে। কিছুক্ষণ পর সে বুঝতে পারে তার গলায় সাপের প্যাচ লেগেছে। কানের কাছে এসে ফসফস করছে আর গলায় চাপ দিয়ে যাচ্ছে। কয়েক সেকেন্ড পর সাপটা নিজে থেকে গলা ছেড়ে উধাও হয়ে যায়। সজীব হাঁপাতে হাঁপাতে পানি খেতে শুরু করে। হঠাৎ তার মনে হয় রুমে সে ছাড়াও অন্য একজন আছে। জানালা দিয়ে বাইরে থেকে ঘরে প্রবেশ করছিল হালকা আলো। সে আলোয় সে দেখতে পায় তার পড়ার টেবিলের চেয়ারে কেউ বসে আছে। সে চশমাটা তুলে চোখে লাগায়। ক্লিয়ার হতে সে বুঝে ফেলে চেয়ারে সত্যিই কেউ বসে আছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর বলতে থাকে, এত সহজেই চলে যাব? তোকে কেটে টুকরো টুকরো না করা পর্যন্ত আমরা কোথাও যাচ্ছি না। সজীব উঠে দৌড় দিয়ে ডাইনিংয়ে চলে যায়। ডাইনিংয়ে জ্বালানো ডিম লাইটের আলোয় সে দেখতে পায় পুরো ডাইনিং ভর্তি স্ট্রেচারে রাখা অনেকগুলো লাশ। হঠাৎই লাশগুলো উঠে তার দিকে এগোতে শুরু করে। সজীবকে প্রথম ইমাম একটা দোয়া শিখিয়ে দিয়েছিল, যেটা সে মুখস্থ করেছিল। ডাইনিংয়ে লাশগুলোকে দেখে জোরে জোরে দোয়াটা পড়তে শুরু করে এবং পড়া শুরুই করে দেয়। সাথে সাথে পুরো রুম ফাঁকা হয়ে যায়। সে তখন পরদিন রাতে সজীবের বাবা মা ও সজীব ছুটে যায় ওর বড় বোনের রুমে। চিৎকার শুনে গিয়ে দেখতে পায় বড় বোন বিছানায় বসে আছে, তার প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হচ্ছে। তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যায়। ডক্টররা জানিয়েছে অনেক দেরি হয়ে গেছে হসপিটালে নিয়ে আসতে, কারণ বাচ্চারা ওই মুহূর্তে মারা গেছে, মিসক্যারেজ হয়ে যায়। ওর বড় বোন শেয়ার করে, ওই দিন সন্ধ্যাবেলায় হঠাৎই তার পেটে হালকা হালকা ব্যথা শুরু হয়। ব্যথার পরিমাণ খুব একটা ছিল না এবং তিনি গুরুত্ব দেয়নি।
রাতে সে তার হাজবেন্ডের সাথে কথা বলে ঘুমিয়েছিল। মাঝরাতে একটা স্বপ্ন দেখে। সে দেখে তার রুমে একটা গলা কাটা মহিলা প্রবেশ করেছে। ওনার কাছে এসে মহিলাটা হাত দিয়ে ওনার পেট চিরতে শুরু করে। পেট চিরে ভেতর থেকে একটা বাচ্চা বের করে আনে মহিলাটা। উনি ব্যথায় কাতরাচ্ছেন। বাচ্চাটাকে হাতে নিয়ে মহিলাটা ওনাদের ডাইনিং এর দিকে যেতে শুরু করে। পেছন থেকে উনি মহিলার উদ্দেশ্যে কাঁদতে কাঁদতে বলছিলেন, আমার বাচ্চা আমাকে ফেরত দেন। উনি মহিলাটার পেছন পেছন ডাইনিং এ যান। গিয়ে দেখেন সোফায় একটা অদ্ভুত লোক বসে আছে, যার সামনে মেঝেতে হাঁটু গেড়ে মাথা নিচু করে বসে আছে ওনার বাবা, মা, ছোট ভাই সজীব। লোকটা হুট করে উঠে সে গলা কাটা মহিলার হাত থেকে বাচ্চাটাকে নিয়ে মেঝেতে জোরে আছাড় মেরে পা দিয়ে পিষে ফেলতে শুরু করে। একের পর এক লাথির কারণে বাচ্চাটা কাঁদতে কাঁদতে এক সময় চুপ হয়ে যায়। চিৎকার দিয়ে ওনার ঘুম ভেঙে যায়। উঠেই দেখেন ওনার খুব খারাপভাবে ব্লিডিং হচ্ছে। এরপর থেকে সবকিছু প্রায় এলোমেলো টাইপ হয়ে যেতে থাকে। সন্তান হারানোর শোকে ওনার বড় বোন অনেকটা মানসিকভাবে ভেঙে পড়ে। বাধ্য হয়ে শেষে ওনার বাবা একজন কবিরাজের কাছে যায়। কবিরাজ বলেছিল কিছু করার নেই এখন। আর আপনার সমস্যাগুলোর কারণগুলো জেনেছিলেন একজন ইমামের মাধ্যমে। তারপরেও শক্তভাবে কোনো পদক্ষেপই নেন নাই আপনারা, কোনো স্টেপ নেন নাই আপনারা। শয়তানগুলো খারাপভাবে দখলে নিয়েছে আপনার বাড়িটা। ওদেরকে এত সহজেই সরাতে পারবেন না। কোনো উপায় না দেখতে পেয়ে ওনারা হতাশ হয়ে পড়েন। এরপর থেকে সজীব মসজিদ, চার্চ, মন্দিরে ঘুরঘুর করা শুরু করে। এভাবেই একদিন দেখা হয় দ্বিতীয় ইমাম সাহেবের সাথে, যার কাছে তিনি ঘটনা বর্ণনা করেছেন। তো ইমাম সাহেব সজীবকে বলে, দুশ্চিন্তা করো না, তিনি দেখবেন কি কি করা যায়, বাকিটা আল্লাহর ইচ্ছা। যারা আগের দুটো ঘটনা শুনেছিলেন তারা জানবেন যে এই ইমাম সাহেব সাথে 4 জন ইমানদার জিন আছে। রাতে ইমাম সাহেব ওনার 4 জন জিনকে সজীবের ব্যাপারে জানায়। ওনারা খোঁজ দিয়ে ইমাম সাহেবকে জানিয়েছিল এটা সজীবের এক বান্ধবীর পরিবার করিয়েছে। তাদের দুজনের সম্পর্ক ছিল, এটা তারা মেনে নিতে পারেনি। মেয়েটা অনেক বেশি আসক্ত ছিল সজীবের উপর, যে কারণে মেয়ের পরিবার অনেক চেষ্টা করেও তাদেরকে আলাদা করতে পারছিল না। শেষে একজন তান্ত্রিক দিয়ে সজীব ও তার পরিবারের উপর তারা তাবিজ করেছিল। এটা একদিন দুদিনের ঘটনা না, এটা ঘটতে অনেক বছর হয়ে গেছে। আর জিনগুলো এমনিতেই বেশ শক্তিশালী। মোট 42টা জিন ওই বাড়িতে আছে। ওইখানে থাকার কারণে ওদের জন্য বিপদ ছাড়া আর কিছুই না। তো পরদিন ইমাম সাহেব সজীবকে বলে, পরিবার সহ কিছুদিনের জন্য বাসাটা বদল করো এবং চাবি যেন ওনার কাছে দিয়ে যায়। ওনারা বাসা বদল করে ফেলে। এরপর ইমাম সাহেব নিজেই একদিন ওদের বাসায় যান। উনি ভেতরে গিয়ে দেখেন এটা কোনো বাসার পরিবেশ না। ফ্লোরে রক্ত মাখানো, আশেপাশে অসংখ্য স্ট্রেচার, চারিপাশে মানুষের আর্তনাদ। ওনার মনে হতে থাকে উনি কোনো একটা হাসপাতালের মধ্যে চলে এসছে। ওনাকে ওনার জিনরা আগেই সাবধান করে দিয়েছিল যে সজীবের উপর চেপে বসা জিনগুলো কিন্তু বেশ শক্তিশালী এবং ওরা ভিন্নভাবে মানুষকে মায়া দেখিয়ে বিভ্রান্ত করতে পারে। উনি সাথে সাথে সতীর শরীর বন্ধ করে ফেলেন। শুনতে পান ভেতর থেকে মন্ত্রপাঠের মতো ধ্বনি ভেসে আসছে, যা ছিল পুরোটাই হিব্রু ভাষায়। তিনি তার জিনদের মাধ্যমে বুঝতে পারল মন্ত্রের অর্থ, যা ইমাম সাহেব জানেননি, কারণ অর্থটা শিরক করে ফেলার মতো। যাই হোক, তিনি আস্তে আস্তে এগিয়ে যেতে থাকেন শব্দের উৎসের দিকে। হঠাৎ ওনার বুকে প্রচন্ড ব্যথা অনুভব হয়। কয়েক বছর আগে ধরা পড়েছিল তার হার্টের রোগটা। উত্তেজিত হয়ে পড়ার কারণে ওনার বুকে ব্যথা শুরু করে। তিনি বুকে হাত দিয়ে মেঝেতে বসে পড়েন, মনে মনে আল্লাহকে ডাকছিল এবং তার জিনদের স্মরণ করছিল। উনি অনুভব করে তার সামনে সব ঝাপসা হয়ে আসছে। একটা শীতল হাত ওনার কাঁধে স্পর্শ করে এবং তিনি কিছুক্ষণ পর নিজেকে ওই বাসার বাইরে আবিষ্কার করে। সন্ধ্যা গড়িয়ে রাত হতে শুরু করেছে। তিনি তার জিনদের সাথে হাঁটা দেন। পথে তাকে তারা বলছিল, তোমার দুর্বলতার জায়গায় শয়তানগুলো আঘাত করে ফেলেছে। আমরা আসতে আর কিছুক্ষণ দেরি করে ফেললে তুমি ওখানে মারা যেতে পারতে। বাড়ির আশেপাশে আর যেও না। আগের মতো হলে আমরা তোমাকে বাধা দিতাম না, কারণ এখন তোমার বয়স হয়েছে, বড় ধরনের ধকল তুমি নিতে পারবে না। দূর থেকে যা করার করতে হবে এখন। তো ইমাম সাহেব বলেছিলেন যে তার জীবনে অনেক ঘটনার সম্মুখীন হয়েছে, কিন্তু কোনোদিন কোনো শয়তান তার উপর চেপে বসতে পারেনি। এই ঘটনা সমাধান করতে গিয়ে তার সাথে কিছু উদ্ভট ঘটনা শুরু হয়। সেদিন রাতে তিনি তাহাজ্জুদ পড়ছিলেন। ইমাম সাহেব শরীরটা হালকা খারাপ লাগার কারণে তিনি শুয়ে পড়েন। হঠাৎ তিনি তার খাটের সামনে কারো হাঁটা চলাফেরার শব্দ পান। শক্ত মেঝেতে কাঠের জুতা পরে হাঁটলে যেমন ঠকঠক আওয়াজ হয় তেমন। তিনি উঠে বসেন, দোয়া পড়তে থাকেন। অদৃশ্য লোকটা তাকে বলতে থাকে ওই বাড়ি থেকে দূরে থাকতে। ইমাম সাহেব জোরে জোরে দোয়া পড়তে থাকেন। এমন সময় ওনার জিন চলে আসে সেখানে। অদৃশ্য লোকটাকে উদ্দেশ্য করে তারা বলতে থাকে, চলে যা কাফির, নির্দোষ মানুষদের যন্ত্রণা করিস তোরা।
তোরা পূর্বী জাহান্নামের তলদেশে। সাথে সাথে কাফির জিনটা চলে যায় সেখান থেকে। ইমাম সাহেবের ক্ষতি করার উদ্দেশ্য নিয়ে তারা বাসায় এসেছিল। ইমাম সাহেব আর নিতে না পেরোনার জিনদেরকে বলেন, এদের উপর করা তাবিজগুলো সন্ধান পেয়েছেন? বেশ বার বেড়েছে, এরা কিছু একটা করতে হবে। তারা জানায় এদের তাবিজ দিয়ে আটকে রাখা হয়নি। কাল বিকেলে তুমি সেই বাসায় যাবে, সাথে আমরাও থাকবো। যেদিকে যেদিকে দেখাবো সেদিকে যাবে, ডানে বামে কোথাও যাবে না, কোথাও তাকাবেও না। পরদিন তারা সজীবদের বাসায় যায়। ইমাম সাহেবের 4 জন জিনের মধ্যে 3 জন বাড়ির সামনে পাহারায় দাঁড়িয়েছিল। অন্য একজন ইমাম সাহেবকে নির্দেশনা দিয়ে সজীবদের বাসার পেছনে ময়লা ফেলার স্তূপের কাছে নিয়ে যায়। কাছে আসার পর ওনাকে জিন নির্দেশ দেয়, বা দিকটা একটু খোঁড়ো তো। ইমাম সাহেব খুঁড়তে শুরু করেন। খুঁড়তে খুঁড়তে সেখান থেকে 4টা কাচের ছোট ছোট সাইজের বোতল বের করে আনেন। বোতলের ঢাকনা ও তলদেশে লাল কালিতে লেখা 2টো কাগজ লাগানো ছিল। 4 বোতলের মধ্যে ভরে রাখা হয়েছিল 4টে কালো বর্ণের সাপ। ইমাম সাহেবকে আরো একটু খুঁড়তে বলেন তার জিন। তিনি আবারও খুঁড়তে শুরু করেন। খুঁড়তে খুঁড়তে ভাঙা কাচের টুকরা দেখতে পান তিনি। স্পষ্ট হবার পর তিনি দেখতে পান ভাঙা কাচের বোতল এবং এখানে একটা সাপ মরে পড়ে আছে। সেটাকে মাটি চাপা দিয়ে ওনারা বাকি 4টে বোতল নিয়ে বাড়ির সীমানা ত্যাগ করেন। বোতলগুলি ইমাম সাহেবের জিনেরা নিয়ে যায়। তারা বলেছিল, এরপর বাকি কাজ আমরা করব, তোমাকে আর কিছু করতে হবে না। তো সেদিন থেকে 7 দিনের মাথায় সজীব ও তার পরিবার সুস্থ হয়ে ওঠে। সম্ভব হলে ওদেরকে দিনের দাওয়াত দিও, এটা বলে দেয়। 7 দিন পর তিনি সজীব ও তার পরিবারকে ডাকেন, ডেকে সব বলেন। আরো বলেন, সমস্যাটা আল্লাহর রহমতে দূর হয়েছে। ধর্মের দিকে ফিরে আসুন, ইসলামের দিকে ফিরে আসুন। আপনি যা দেখেন তা সত্যি আপনার আশেপাশে উপস্থিত নেই তা কিন্তু মোটেও নয়। আশা করি আপনারা টের পেয়ে গেছেন যে যা দেখা যায় না তার উপস্থিতি কিন্তু আমাদের উপস্থিতির চেয়ে কোনো দিকে কম নয়। ঠান্ডা মাথায় ভাবুন কিছুদিন, ইচ্ছা হলে ধর্ম গ্রহণ করুন, আবার নতুন করে মুসলিম হন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার বান্দাদের উপর সব রকম বিপদ থেকে হেফাজত দান করে। এবং তারা ঠিক ধর্ম গ্রহণ করেছিল নাকি আবার ঠিক মতো ধর্মে ফিরে এসেছিল ইমাম সাহেবের কখনো জানা হয়নি। আর উনিও তেমন খতিয়ে দেখেননি, যেহেতু যে মসজিদে লোকটা ছিল তার কাছে মনে ছিল না তার আল্লাহর প্রতি বিশ্বাস চলে এসছে বা কিছু একটা। এটা ছিল ঘটনা। এবং রাজন ভাই ধন্যবাদ, আপনি আরো ঘটনা কালেক্ট করছেন, সেটা আপনি লিখেছেন আমাদেরকে। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আপনাকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না, তো এখন আর ধন্যবাদের যাত্রায় যেতে চাই না। জাস্ট এতটুকু বলতে চাই, আমাকে আমার এক পরিচিত ভাই বলেছিল যে উনি একজনের সাথে কথা বলেছিল সামনাসামনি। উনি ওই মুহূর্তে তিনি ওই রুমে উপস্থিত ছিল। তো তিনি দেখতে গিয়েছিল একজন জিনের আমির সাহেবের সাথে কথা বলতে গিয়েছিল। তো ওই রুমের মধ্যে পুরোটাই অন্ধকার ছিল। আর যিনি আমির সাহেবকে ডেকেছিল, তো তাদেরকে বসায় রুমের মধ্যে। তো তারা এতটুকু ফিল করছিল তাদের মাথার উপর দিয়ে জায়নামাজ ঘুরছে, এবং জায়নামাজ ঘোরার পর্যায়ে কথা বলার সময় কথা বলছে। জাস্ট কোন ধরনের কুফরি কালামের বিষয় ছিল না, তারা সাথে কথা বলার জন্য ওই পীরের কাছে যায় এবং ওই পীর একজন জিন তার সামনে নিয়ে আসে। তো তারা নাকি ওই জিন নাকি বলছিল যে আসলে তোমরা যদি আমাদেরকে দেখতে পেতে তাহলে তোমাদের থেকে বেশি দেখতে পেতে। তোমরা কত মানুষ রাস্তায় ঘোরো, তার থেকে বেশি মানুষ, বেশি জিন, আমাদের বেশি জিন দেখতে পেতে তোমরা। যেহেতু তোমরা দেখতে পাও না, সেহেতু তোমরা অনেকেই বিশ্বাস করতে চাও না। তো যাই হোক, এটা ছিল ঘটনা। হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাই। আজকে যে ঘটনাটি নিয়ে আমি হাজির হয়েছি এটি একটি বগুড়ার ঘটনা। সো এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন সাদমান ভাই। সাদমান, ইনার বাসা বগুড়া জেলায়। তো ইনি ঘটনাটি সংগ্রহ করে তার এক বড় ভাইয়ের কাছ থেকে। এই ঘটনাটি তিনি নিজেই এই ঘটনাটির প্রত্যক্ষ সাক্ষী এবং তার নিজের সাথে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে। তো সাদমান ভাই যে আমাকে ঘটনাটা পাঠিয়েছেন, ইনি ঘটনাটি সংগ্রহ করে তার ভাইয়ের কাছ থেকে। তো ঘটনাটি আজ থেকে প্রায় 6 বছর আগের একটি ভয়ঙ্কর লেভেলের ঘটনা। তিনি একটা সমিতিতে কাজ করতেন। আর এই সমিতি, ইনি একজন ম্যানেজার ছিলেন। ইনি টাকা পয়সা তুলতেন। তো এই টাকা তোলার পর উনি প্রতিনিয়তই টাকা তোলার জন্য প্রত্যেক বাড়ি বাড়ি যাইতেন। তো একদিন কি হয় যে
কিস্তির টাকা তো সব সময় মানে যেদিন ডেট থাকে সেদিনেই নিতে হয়, এবং যদি লোকটা না থাকে তাকে ডেকে এনে হলেও ওই টাকাটা নিতে হবে, এটা আর কি নিয়ম। সো একদিন হঠাৎ করে ইনি টাকা তুলতে যাবে। এই টাকাটা তুলতে যেয়ে উনি যেটা মানে একটা ভয়ঙ্কর লেভেলের একটা ইয়ার সামনাসামনি হয়, যেটা বলার বাইরে। সেটা হচ্ছে যে ইনি যখন টাকা তুলতে যায় তো তখন উনি আবার একদিন টাকা তুলতে তুলতে একজন আর কি টাকা দেয়নি। তো ইনি বাসা মানে একজন আত্মীয়র বাসায় গেছিলেন, আস্তে আস্তে সন্ধ্যা হবে, তো এনার তো টাকা তুলে নিয়ে যেতে হবে। তো ইনি আবার কি করছে, পাশে একটা দোকান ছিল সেখানে বসেছিল, আড্ডা টাড্ডা দিয়ে টাকা তুলে উনি আর কি চলে যাবে। তো সেদিন উনি রাত 7টা বাজে যে সময়, সে সময় আর কি উনি আসার পর ওনাকে টাকা দেয়। তো ইনি আবার এই টাকা নিয়ে যখন যাবে আর কি, তো এই টাকাটা নিয়ে উনি তার অফিসের দিকে যাবে। সে সময় একটা এই যে বাড়ির থেকে টাকা নিছে সে বাড়ি পার হওয়ার পথে একটা বড় একটা কবরস্থান ছিল, সেই কবরস্থান পেরিয়ে তাকে যেতে হবে। তো যখন তাকে যেতে হবে এই অবস্থায়, তখন তিনি ওনাকে বলে যে কোন রাস্তা দিয়ে গেলে শর্টকাট হবে এবং আমি দ্রুত যেতে পারবো। সো ওই বাড়ির লোক বলে যে এই রাস্তা দিয়ে গেলে আপনি দ্রুত যেতে পারবেন, কিন্তু এখানে একটা কবরস্থান আছে, কিন্তু সাবধানে যাইয়েন, একটু ভয়টায় পাইলে একটু সাবধানে যায়, এরকম করে বলে। তো যেহেতু শর্টকাট রাস্তা দেখা দিছে, পরে উনি ওই রাস্তা ধরে যখন যাইতে ধরে, তখন ওখান থেকে বেরিয়ে 7:30 বেজে গেছে। আর ওখান থেকে ওনার মোটরসাইকেলে করে যাইতেও মোটামুটি 1 ঘন্টা মানে আধা ঘন্টা সময় লাগে। তো উনি কিছুক্ষণ পর মানে 10 মিনিটের মতো গাড়ি চালানোর পর উনি এই ইয়াতে যায়, আপনার কবরস্থানের পাশাপাশি চলে যায়। তো যখন কবরস্থানের পাশাপাশি গেছে, তখন মানে কবরস্থানটা কিন্তু মোটামুটি অনেক দূর মানে বড় একটা। সেখানে যাওয়ার পর উনি গাড়িটা নিয়ে যাচ্ছে, যখন পাশে কবরস্থানটা দেখার পর ওনার একটু ভয় লাগা শুরু করে। এত বড় একটা কবরস্থানের আশেপাশে কেউ নেই, শুধু একটা লাইট জ্বলতেছে মাঝখানে। এরকম করে যখন যাওয়ার পথে একটু ভয় পাচ্ছে। কিছু দূর মানে একটু যাওয়ার পরে ওনার গাড়িটা বন্ধ হয়ে যায় এখানে। তো বন্ধ হওয়ার পর উনি ওখান থেকেই একটা কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিল। তো এই কান্নার আওয়াজটা ওই কবরস্থান থেকে ভেসে আসতেছে, মানে কবরস্থান থেকে যে কান্নার আওয়াজটা আসতেছে উনি এটা বুঝতে পারছে বিষয়টা। তো বিষয়টা যখন বুঝতে পারছে কবরস্থান থেকে কান্নার আওয়াজটা আসতেছে, তখন উনি এই কান্নার আওয়াজটাকে মানে আন্দাজ করে উনি দেখতেছে যে কোন জায়গায় কান্নার আওয়াজটা। তখন উনি ওই কান্নার আওয়াজটা যে জায়গা থেকে আসতেছে উনি আবার ভাবতেছিল যে এখানে কেউ কান্না করতেছে কিনা, এই জন্য উনি কবরস্থানের ওদিকে গেছে। ভেতরের দিকে উনি মাঝখানে গাড়িটা ওইখানে রেখে উনি ফোনের টর্চ লাইট জ্বালানোর পর উনি যে কান্না আওয়াজটা যে দিক দিয়ে আসতেছে উনি ওই পথ ধরে আর কি দেখতেছে যে এত রাতে আবার কে এখানে কান্না করে। যখন উনি এই কান্নার আওয়াজটা দেখতে দেখতে ওই জায়গায় যাচ্ছে, যত দূর যাচ্ছে উনি বুঝতে পারতেছে যে কান্নার আওয়াজটা একটু করে আগিয়ে যাচ্ছে। তো কিছু দূর যাওয়ার পর কবরস্থানের মাঝখানে উনি একটা সময় চলে যায়। তো কবরস্থানের মাঝখানে যাওয়ার পর উনি দেখতে পায় যে একটা ভাঙা কবরটা মনে হয় কয়েকদিন আগে মাটি দেওয়া হয়েছে এবং বৃষ্টির কারণে কবরটা ভেঙে গেছে এবং লাশটার কাপড়টা দেখা যাচ্ছে সাদা কাপড়। এটা দেখার পর ওনার গার লোম একদম শিংড়ে ওঠে যে আমি এখানে কোথায়, মানে একদম কবরের স্থানের মাঝখানে চলে আসলাম আর এখানে এসে কি দেখতে পাচ্ছি। তো এরকম যখন একটা মানে লাশ দেখতে পায় উনি, যখন ওনার চোখ মানে ভয়ে অবস্থা খারাপ, মানে ওখানে উনি যে হার্ট স্ট্রোক করবে এরকম একটা অবস্থা। তো উনি আবার বুঝতে পারছে যে এখানে হয়তো কোনো খারাপ কিছু ঘটতে যাচ্ছে। তো সাথে সাথে ওইখান থেকে উনি রওনা দেয়, মানে ওখান থেকে বেরানোর জন্য চেষ্টা করতেছে। উনি ওই কবরস্থান থেকে বেরিয়ে আসতেছে, সে সময় হঠাৎ একটা পেছন থেকে সাদা ধোয়ার মতো বেরিয়ে আসতেছে। এটা দেখার পর ওনার অবস্থা আরো খুবই শোচনীয়ভাবে খারাপ, মানে অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে।
উনি পেছন ঘুরে দেখে যে একটা সাদা কাপড় পরা লোক যে মানে লাশের মতো সে দাঁড়িয়ে আছে ওই কবরের পাশে। এটা দেখার পর উনি এক দৌড়ে যে গাড়ির পাশে যায়, গাড়ির ওইখানে যে উনি মোটর সাইকেলটাকে স্টার্ট দেওয়ার চেষ্টা করে, কয়েকটা ইয়ার কিকার পরও গাড়িটা যখন স্টার্ট নিচ্ছিল না, পরে 2-3 বার ইয়ার পরে গাড়িটা স্টার্ট নেওয়ার পর উনি দ্রুত ওইখান থেকে বেরিয়ে আসে। আর এই রাস্তা দিয়ে সে সময় কোনো লোক যাচ্ছিল না। এটা একটা খুবই খারাপ বিষয়, কারণ ওই রাস্তা দিয়ে খুবই কম মানুষ যাতায়াত করে, কারণ ওই কবরস্থানের কারণে। তো পরবর্তীতে উনি যখন ওই অফিস পর্যন্ত যায়, ওনার অফিস, ওখানে যে টাকাগুলো জমা দিয়ে উনি এই বিষয়টা কারোর সাথে শেয়ার না করে বাসায় চলে যায়। তো বাসায় যাওয়ার পর উনি হঠাৎ করে মানে ঘুমানোর পর উনি হঠাৎ করে অসুস্থ হয়ে যায় একটা সময়। তো অসুস্থ হওয়ার পর উনি মানে ভয়ে এতটা পরিমাণে অসুস্থ হয়েছে যেটা বলার বাইরে, জ্বরে অবস্থা খারাপ, মানে গায়ে এতটা পরিমাণে জ্বর আসছে যেটা বলার বাইরে। উনি এবার ওনার স্ত্রীকে বলতেছে যে আমি এরকম এরকম বিষয় সিচুয়েশনে পড়ছিলাম, তো পাশে ইমাম সাহেব আছে, ওনাকে একটু ডাক দাও। তো উনি আবার ওই রাত্রেই, রাত তখন মোটামুটি 12টা 12:30 নাগাদ বাজে, সে সময় উনি যে ইমাম সাহেবকে ডেকে আনে। ইমাম সাহেব আসার পর ওনার গায়ে একটু ফুঁক দেয়, পানি পোড়া দিয়ে যায়। আর সেদিন কোনোভাবে হয়তো ঘুমানোর পর একটু জ্বর হালকা কমছে। পরবর্তীতে পরের দিন সকালবেলা ওনার অবস্থা খুবই খারাপ। তো যখন ওই ইমাম সাহেব বলছিল যে একটা ভালো কবিরাজ দেখানো উচিত, কারণ এরকম একটা ভয়ে পাইছেন, যেহেতু এরকম মানে কবরস্থানে হয়তো বা কোনো খারাপ জিন আসর লাগতে পারে। তো উনি এবার ডাক্তারি কিছু চিকিৎসা নেওয়ার পরও জ্বরটা কমতেছিল না যখন, তখন একটা ওঝা কবিরাজের কাছে যায়। কবিরাজ বলে যে আপনি হয়তো অল্পর জন্য বেঁচে গেছেন, যে আল্লাহ না করুক এই খারাপ জিনটা এতটা পরিমাণে ভয়ঙ্কর লেভেলের একটা জিন, মানে ওই কবরস্থানের পাশ দিয়ে যদি অচেনা লোক বা বাইরের কোনো লোক কোনো দিন যায়, সেক্ষেত্রে ও আক্রমণটা বেশি ক্ষেত্রে করে। এমনিতেও এলাকার লোককে হালকা হয়তো আক্রমণ করে, কিন্তু বাইরের লোক গেলে হয়তো কোনো ক্ষতি করে। কারণ এই জায়গায় কিছুদিন আগে একটা লাশ ফেলে রেখে গেছিল কেউ বস্তাবন্দি করে, এর পরবর্তী থেকেই এরকম কার্যকলাপ শুরু হয়, কবিরাজ যেটা বলে। তো পরবর্তীতে ওনাকে বলে যে আপনাকে এই জিনটা আসর ফেলছে এবং আপনার শরীরে আক্রমণ করছে, এই জিনটাকে আপনার শরীর থেকে সরানোর জন্য কিছু কাজ করতে হবে। তো আজকে যেহেতু হচ্ছে না, আমি কিছু তাবিজ দিচ্ছি, ও আপনার কোনো ক্ষতি করতে পারবে না, এগুলো পরবর্তীতে আপনার হয়তো ভালো হবে। সো এই জন্য পরবর্তীতে উনি ওই কবিরাজের কথা শুনে তাবিজ নিয়ে চলে আসে। পরবর্তীতে ওই যে ইয়াটা ছিল আপনার জিনটা, ওই জিনটাকে সরানোর জন্য উনি 2 দিন পরে ওই কবিরাজ তাদের বাসায় আসে। আসার পর ওই জিনটাকে হাজির করায়, কারণ এরকম করে প্রতিনিয়তই ওই গ্রামে এরকম ভয়ঙ্কর কিছু ঘটতেছিল। তো কবিরাজের হাজির করার পর জিনটা বলে যে আমি মানে কিসের জন্য যে এইখানে আসছে, এই বিষয়গুলো তাকে জিজ্ঞেস করা হয়। তো সে বলে যে আমি এখানে আসার কারণ হচ্ছে আমি তাকে কোনো ক্ষতি করতাম না, সে একটা কবরে যেয়ে তার পাটা কবরস্থানে কবরের উপর দিয়ে হেঁটে গেছে, এরপরে আমি আক্রমণ করছি, মানে এরকম মানে শয়তানি বুদ্ধি যেটা বলে এইরকম করে হাজুম হুজুম মানে বোঝাচ্ছে এরকম। তো কবিরাজ বলে যে কি হয়েছে, তুমি যদি এখান থেকে সরে যাও তাহলে তোমার জন্য ভালো, না হলে তোমাকে বন্দি করবো। তো কবিরাজের একটু ভয় পাওয়ার পর ওই জিনটা ওখান থেকে সরে যায়। আর বলা হয়েছিল যে যাতে কবরস্থানে আর পরবর্তীতে কোনো ভয়ঙ্কর কিছু না ঘটে। তো ওই জিনটা ওখান থেকে একদম সরে যায়। আর এরপরে ওই যে লোকের সাথে এরকম ঘটনাটা ঘটলো ভাইয়ের সাথে, ইনি পরবর্তীতে সুস্থ হয়ে যায়। সাদনান আদমিন ভাই ইনি যেটা বলেন যে ওনার আর পরবর্তীতে কোনো ক্ষতি হয় নাই। তো এটাই ছিল সাদনান আদমিন ভাইয়ের ঘটনা বগুড়া। সো আমি জানি না আপনাদের ঘটনাটি কতটুকু ভালো লেগেছে, তো আশা করি আপনাদের ঘটনাটি ভালো লেগেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি রাসেল ভাই। সো আল্লাহ হাফেজ। আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো দলে আসছেন।
যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন শাহিন আলম মানিকগঞ্জ থেকে। শাহিন তাদের এলাকার একটি লোকমুখে প্রচলিত ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন এবং তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। তো আমি চলে যাব শাহিনের ঘটনায়। আজ থেকে 20 বছর আগের কথা। তখন শাহিনদের এলাকায় একজন ব্যক্তি ছিলেন যার নাম ছিল আদেল মিয়া। আদেল মিয়া পেশায় ছিলেন ভ্যান চালক। তার নিজস্ব একটি ভ্যান ছিল এবং সেটাতে করে তিনি বিভিন্ন পণ্য পরিবহন করতেন। কখনো তিনি কাজ করতেন কোনো আড়তের হয়ে, সেখান থেকে মালপত্র নিয়ে যেতেন এদিক থেকে ওদিকে। আবার অনেক সময় দেখা যেত সবজি পরিবহন করতেন, বিভিন্ন রকম পরিবহনে কাজ করতেন তিনি। তো একটা সিজনে তিনি কাজ পেলেন ঘাটে, সেখান থেকে মাছ নিয়ে যেতেন। সেই মাছ আনত আড়ত দ্বারা, সেই মাছটাকে তিনি নিয়ে বাজারে নিয়ে যেতেন, খুচরা বাজারে। তো বাজার তাদের এলাকা বেশ খানিকটা সামনে দূরে, তো সেখানে নিয়ে যেতে হতো। আদেল মিয়া এই কাজ পান। তো আদেল মিয়া প্রথম কিছুদিন এই কাজ করেন। তাকে একেবারে ভোরবেলা যেতে হয় সেই ঘাটে গিয়ে সেখানে সে ওই মাছগুলো বাঁধা ছাতা করেন, মানে করা ঝুড়িতে থাকে, সেগুলো বেঁধে চেঁধে তিনি তার ভ্যানে তোলেন এবং সেগুলো তারপর তিনি নিয়ে রওনা দেন। তো যখন তিনি রওনা দেন তখনও কিন্তু চারিদিকে অন্ধকার থাকে, আর বাসা থেকে বেরোন আরো অন্ধকার অবস্থায়। তো এরকম কয়েকদিন তিনি করেছেন। তো একদিনকার কথা, ওই সময় শীত আসি করতেছে, বেশ কুয়াশা হয়ে যায় ওই জায়গায়। তাদের এলাকাটা খুব কুয়াশা হয়ে যায় এবং রাস্তাঘাট খুব আঁকা বাঁকা, মানে এরকম মানে মোড় নিয়ে রাস্তা নাকি যায় এবং অনেক পুরনো স্থাপনা আছে তাদের যে এলাকা, সেই জায়গায় শাহিনদের যে এলাকা, সেখানে নাকি রাস্তাঘাটের মধ্যে অনেক পুরনো স্থাপনা আছে। দেখা যাচ্ছে যে এরকম 2-3টা বাঁক নিয়ে হঠাৎ করে পাশে একটা জমিদার বাড়ি পড়ে এরকম, এবং বেশ ওই জায়গাগুলো নাকি বেশ ভয়ের মনে হয়। তো এই রাস্তা দিয়ে ওই আদেল মিয়ার ভ্যান নিয়ে আসতে হয় অন্ধকারের সময়। তো আদেল মিয়া বেশ সাহসী মানুষ, যদিও মানুষজন ওখানে ভৌতিক কথাবার্তা বলে, তিনি এগুলো খুব একটা কেয়ার করতেন না। তাকে অনেকে ভয় দেখাইছে, এই সকালবেলায় জায়গা দিয়ে মাছ নিয়ে আসবি ভোরের মধ্যে, কি অবস্থা। তা আদেল মিয়া এগুলো কেয়ার করতেন না। তো তখন শীত আসি করতেছে, চারিদিকে কেমন কুয়াশা ছাওয়া, মানে ছেয়ে যায় এই জায়গায়। তো এর জন্য এই বাঘের কথাগুলো বলা, যে কুয়াশা ছেয়ে গেলে কিন্তু বাঘ দেখা খুব কঠিন হয়ে যায়। একদিন শেষ রাতে আদেল মিয়া উঠছে, তো ওই দিন দেখলেন যে বেশ ঠান্ডা পড়ছে, ঠান্ডা মানে ভালোই পড়ছে, তার বেশ শীত লাগতেছে। তো তিনি উঠে তাড়াতাড়ি তৈরি হলেন যে তিনি যাবেন, তার ভ্যান নিয়ে বেরোবেন। তো যে তিনি মোটামুটি তার চাদর মাদর গায়ে দিয়ে, মানে সবকিছু রেডি করে, তার হ্যারিকেনে সেই কেরোসিন আছে কিনা দেখলেন, দেখে তিনি আসলেন, এসে তার ভ্যান গাড়ির নিচে হ্যারিকেন বাঁধলেন। বেঁধে তিনি অন্ধকার তখনও চারিদিকে এবং কুয়াশা ছাওয়া, তিনি ঘরের থেকে বেরোয় দেখতেছেন কুয়াশা ছাওয়া, কেমন যেন একটা পোড়া পোড়া গন্ধ চারিদিকে। এই শীতের সময় এই জিনিসটা হয়। তো দেখে তিনি তাড়াতাড়ি গায়ে চাদর পেঁচায় তার ভ্যান নিয়ে বেরোলেন। যাচ্ছেন, তিনি ঘাটে যাবেন, ঠান্ডার মধ্যে আসতেছেন। রাস্তাঘাট মানে ওই যে বললাম যে আঁকা বাঁকা, কুয়াশায় ঢাকা, সামনে দেখা যাচ্ছে না, ওই হারিকেনের আলো হালকা পড়ে যতটুকু আলো হচ্ছে এরকম। তো আন্দাজের উপরে, সম্পূর্ণ আন্দাজের উপরে ভ্যান চালাচ্ছেন আদেল মিয়া। তখন চালাতে 2-3টা বাঁক নিলেন। বাঁক নিয়ে দেখলেন ওই যে জমিদার বাড়ির পাশ দিয়ে বাঁকটা গেছে, ওই দিন তার কাছে একটু কেমন গা কাটা দিয়ে উঠলো এরকম অন্ধকারের মধ্যে, চারিদিকে কুয়াশা, তখনও মানে ভোর আসে নাই, এরকম শেষ রাত তখন। তো তিনি ভ্যান চালাতে একসময় চলে আসলেন সেই তাদের ঘাটে। তো ঘাটে এসে দেখলেন যে ওইখানে কেবল ওই যে লোকটা নৌকার থেকে মাছের ঝাঁপিগুলো নামায় রাখতেছেন, সে উনি আসছে পাশের ওখান থেকে এনে ওই ঝাঁপিগুলো নামায় রাখতেছেন। তো তার সাথে সাধারণত একজন হেল্পার থাকে, তা আজকে কোনো হেল্পার নাই। তো তিনি ওই লোককে বললেন যে কি ব্যাপার, আজকে আপনি একা, এগুলো তুলবো কে, আপনি একটু হাত লাগান। তো আদেল মিয়া একটু চেতলেন, মানে রাগ করলেন যে এই শীতের সকালে এগুলোই নাকি, আমার কি এত টাকা দেয় নাকি, এগুলো কেন আমি করবো, সেই তর্ক বিতর্ক করতে করতে তিনি ওই ঝুড়ি তোলা শুরু করলেন। অগত্যা কিছু করার নাই, যত তাড়াতাড়ি নিয়ে পৌঁছায় দিবেন তত লাভ, আর এই বাজারে খুব সকাল সকালে মাছগুলো ঢুকে যেতে হবে। যাই হোক, তিনি তুললেন, মাছের ঝুড়ি সব তুললেন, তুলে ওই লোকে বললো যে আপনি বললেন, মদনরে বললেন যে এরকম করলে কিন্তু হইব না, লোক রাখা লাগবো। এই বলে তাকে বিদায় দিলেন। তিনি বিদায় দিয়ে তিনি তার ভ্যান নিয়ে রওনা দিলেন। ভ্যান বেশ ভারী হয়ে গেছে, মানে রওনা দিয়েছেন, ভ্যান প্যাডেল মারা শুরু করলেন। আলো কিন্তু তখনও ফুটে নাই, কুয়াশায় তো এমনি, মানে আকাশ তো এমনি মেঘলা হয়ে আছে, কুয়াশায় একদম ছেয়ে গেছে, ওই দিন কিচ্ছু দেখা যাচ্ছে না। এবং ওই আশেপাশে যে 2-1টা দোকানপাটে একটু খুলে বসে বা হোটেলে প্রিপারেশন নেওয়া শুরু করে যে ভোরবেলা নাস্তা বানাবে, এরকম অবস্থা নাই, কারণ অন্ধকার, মানে কোনো হোটেলও খুলে নাই। গ্রামের হোটেল যেগুলা ওই ঘাটের কাছে, সেগুলোও খুলে নাই, অন্ধকার, কুয়াশা ছাওয়া চারিদিক। তো আদেল মিয়া প্যাডেল মেরে রওনা দিয়েছেন ভ্যান নিয়ে, সামনে এগিয়ে যাচ্ছেন এবং তার কাছে মনে হচ্ছে যে তিনি কিন্তু মানে ভুল করে ফেলতে পারেন এই অন্ধকারে। হ্যারিকেনে তেমন কিছু দেখা যাচ্ছে না, হ্যারিকেন তিনি কিন্তু খুলে সামনে নিছেন, তার মানে ওই যে